দেশের নাম আমরা যেন বারবার ভুলে যাচ্ছি, বা এই যুদ্ধের আবহে তার নামটা উঠলে পরও আবার পিছিয়ে যাচ্ছে। সেই দেশ এবার হুঙ্কার ছেড়েছে। কোন দেশ বলুন তো? পাকিস্তান। যে পাকিস্তানকে বারবার আমরা বিভিন্ন কথায় বলি যে ভিখারির দশা, কাঙাল দশা, কাঙাল পাকিস্তান, সেই পাকিস্তান এবারে কি যুদ্ধে জড়িয়ে যেতে চলেছে? পাকিস্তান এবারে একটা হুমকি দিয়েছে। কি বলেছে? সে বলেছে যে আমরা কিন্তু কাতার নই, আমরা কিন্তু পাল্টা মারবো এবং মেরে কিন্তু আমরা শেষ করে দেব। এই যে পাকিস্তান বলছে যে আমাদেরকে কাতার ভাবলে পরে ভুল ভাবা হবে, আমরা কিন্তু মারবো এবং তারা থামবে না। মোট কথা তার কথার বক্তব্য হচ্ছে এটা, বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, যে দেশই হোক না কেন, তারা কিন্তু আক্রমণ করবে এবং মারবে। কেন মারবে? কি হয়েছে ঘটনা? ইসরায়েল একটি মিসাইল ছুড়েছে এবং সেই মিসাইলটি গিয়ে পড়েছে ইরানের পাকিস্তান এম্বাসির সামনে। আর এই ঘটনায় পাকিস্তান গেছে বিশাল ক্ষেপে। ক্ষেপে গিয়ে কি বলছে? আমরা পাল্টা মারবো, আমাদেরকে কাতার ভাবলে পরে ভুল হবে, এবং কোনো দেশ যদি আমাদেরকে অ্যাটাক করে আমরা কিন্তু মেরে একেবারে ফাটিয়ে দেব। এবারে কথাটা হচ্ছে, পাকিস্তানের এতটা কি মাজার জোর রয়েছে? আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, কথাটা শুনে না সত্যি মনে হচ্ছে যে অপারেশন সিন্দুরের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। যে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে সে তো বুঝলাম, খুব ভালো কথা, কিন্তু পাকিস্তানের কাছে কি এতটা ক্ষমতা রয়েছে যে সে যে কোনো দেশকে মেরে দিতে পারে, উড়িয়ে দিতে পারে? মারুক না, ইরানকে মারুক, আমাদের হাত থেকে বেশি কাজ ইরানই শেষ করে দেবে। শুনুন, যারা আফগানিস্তানের মতো একটা তালিবানি নন ফরম্যাটেড আর্মিকে আর ঠেকাতে পারছে না, যারা বালুচিস্তানের লিবারেশন ফোর্সকে ধরে রাখতে পারছে না, তারা ইরান যে আমেরিকান ফোর্সদের নাকানি চোবানি খাইয়েছে, ইসরায়েলকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, তাদের সাথে লড়বে? মানে এই কথাগুলো না, আপনাকে আমি বলছি, এইগুলো ইচ্ছাকৃত বলে এবং এইগুলো অফলাইনে গিয়ে ক্ষমা টমা চায় বোধ হয়, নাহলে মানে এই ধরনের কথা বলা মানে আর যাই হোক কোনো মানে সুস্থ সবল দেশ তো করতে পারে না। আর আমার কাছে অনুরোধ, আকুতি মিনতি করে আমি অনুরোধ করছি আসিফ মুনিরকে, এবং আকুতি মিনতি করে আমি শাহবাজ শরীফকেও অনুরোধ করছি, এটা আপনাদের সাথে অন্যায় হয়েছে, আপনারা ইমিডিয়েট তেহরানে অ্যাটাক করুন, ইমিডিয়েট। এবং তাতে যে ইন্ডিয়ার কত টাকা বেঁচে যাবে, এবং শুভাশিস বাবু, আমি একটু ইন্ডিয়ার যে কথা বলি। কত সুবিধা হবে। ইসরায়েল মিসাইল অ্যাটাক করেছে ইরানে অবস্থিত পাকিস্তান এম্বাসির সামনে। করুক না, ইসরায়েল অ্যাটাক করুক, খুব ভালো, তেল আভিভে অ্যাটাক করুক, তেল আভিভে অ্যাটাক করুক, করুক না, আমি তো চাইছি করুক। আরে আপনি ইরান আর ইসরায়েল ঠিক আছে, যে খুশি করুক, আপনি ও ইসরায়েলে অ্যাটাক করুক না, করতে তো দিন আগে অ্যাটাকটা, ওকে বা বক্তব্য না দিয়ে অ্যাটাকটা করতে দিন না, তারপরে যা হওয়ার দেখা যাবে। শুনুন, একটা কথা আপনাকে আমি বলি, পাকিস্তান এখন ভোট এবং সার্ভাইভাল স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আছে। পাকিস্তান বাঁচার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। এই বাঁচার রাস্তা খুঁজতে গিয়ে পাকিস্তান বিভিন্ন রকম ন্যারেটিভ সাজাচ্ছে, এবং তারই মধ্যে একটা মানে অযাচিত ন্যারেটিভ, যেটা পাকিস্তান বারংবার যার শিকার হয়ে উঠছে নিজেই, সেটা হলো যে আমরা ওয়ারমঙ্গার নই, কিন্তু ওয়ারের আশেপাশে বিভিন্ন জায়গায় পাকিস্তানের অস্তিত্ব দেখা দিচ্ছে। আর পাকিস্তান আমেরিকার ডায়ালেক্টে কথা বলার চেষ্টা করে বোঝাবার চেষ্টা করছে যে তারা মানে কতটা মানে শক্তিশালী, বা কতটা তারা নিজেদের ইনফরমেশন ওয়ারফেয়ারটাকে ইউটিলাইজ করতে পারে। কিন্তু ওরা এটা বুঝতে পারছে না, আমেরিকা নিজেকে ডিফেন্ড করতেও তার পাকিস্তানের থেকে বেটার জেনেই এই অবস্থা। এবার যদি এরম যদি ইসরায়েলের উপরে আক্রমণ করে, ইসরায়েল যে রিটালিয়েশনটা করবে, ইরানের যে ক্ষয়ক্ষতিগুলো ইসরায়েল করেছে তার যদি 10%ও ক্ষয়ক্ষতি পাকিস্তানে করে দেয় না, পাকিস্তান আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, স্কোয়ার ফিটে দেশকে বিক্রি করে খেতে হবে। কিন্তু পাকিস্তান কি এটা ভুলে যাচ্ছে? আজকে যদি ইসরায়েলকে আমি ধরেও নিলাম যে অ্যাটাক করলো, ইসরায়েলের পাশে আছে আমেরিকা, আমি অন্যান্য শক্তিধর দেশগুলো ছেড়ে দিলাম, কিন্তু পাকিস্তানের পাশে এসে কে দাঁড়াবে? চীন, যেটা আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি। এখন তো বর্তমানে তো বলা যেতে পারে চীনও যেন অনেকটা ভুলে গেছে। তাহলে কে দাঁড়াবে? সৌদি? কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। ও কে দাঁড়াবে? তার্কিকে দাঁড়াতে দিন না, কেউ কাউকে একটা কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, পাকিস্তানকে করতে দিন না। চীন কেন দাঁড়াতে যাবে? চীনের কি ইন্টারেস্ট আছে এর মধ্যে? চীন কেন নিজের ইন্টারেস্ট ছাড়া একটা যুদ্ধের মধ্যে নিজের মাথাটা গলাবে? কি কারণে গলাতে যাবে? এই আসিফ মুনির দুদিন বাদে মোল্লা মুনির পাঠাবে, দুদিন বাদে পালাবে, আরেকজন আর্মি চিফ আসবে, এসে কামাবে। সবাই ওদের দেশটাকে লুটে নিজের পকেটটা ভরায়, সে এসে কেন বাঁচাতে যাবে পাকিস্তান? কি লাভ পাকিস্তানকে বাঁচিয়ে তাদের? কারণ
একটা জিনিস বুঝুন, পাকিস্তানের প্রেজেন্ট কন্ডিশন এমন আছে না, পাকিস্তান মানে কিন্তু ইসলামাবাদ নয়, পাকিস্তান মানে শুধুমাত্র করাচি নয়, পাকিস্তানে এমন এমন জায়গা আছে যেখানে ইকোনমিক অবস্থাটা এমন যে তারা নিজেদের মার্কেট প্লেস খুলে রাখতে পারছে না, এতটা ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারছে না, আর দিনের পর দিন তাদের পয়সা নেই, গভর্নমেন্টের কাছে দেউলিয়া হয়ে গেছে, এর ওর কাছে বাটি নিয়ে হাত পেতে চলছে, না আছে ইন্ডাস্ট্রি, না আছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। তাকে কি বলবেন আপনি, কি বোঝাবেন আপনি তাকে? এই প্রসঙ্গে আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে সুভাষিস বাবু, আপনিও জানবেন, আমি নামটা না নিয়েই বলছি। ভারতে রিলিজ হওয়া একটা সিনেমা বর্তমানে পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যা কিন্তু সত্যি হাস্যকর। হ্যাঁ, মানে দেখুন, এখন এখন ভারতবর্ষের মধ্যেও বলুন, বাইরের বলুন, লোকেদের মধ্যে একটা ওই মানে একটা জ্বর এসছে, একটা সিনেমার মতো করে সবাই দেখবেন ভারতবর্ষতেও এখন নিজে অনেক লোকই ক্লেম করে যে তারা নাকি স্পাই, তারা বিদেশে ছিল, বিদেশের শক্তি হিসেবে কাজ করেছে, আবার পাকিস্তানেও প্রচুর ভিখারি টিকারিদের উপরে রেড করছে এটা ভেবে যে তারা ইন্ডিয়ান স্পাই। সুতরাং একটা স্পাই এর রোগ চলছে। এই রোগ, এই এই ট্রমাটা একটা সময় দুপক্ষ থেকে কেটে যাবে। এদিকে যারা বলছে তারা যে পাগল এবং ফ্রড লোকে বুঝতে পারবে, ওদিক থেকে যারা বলছে তারা যে মানে নয় সেটাও বুঝতে পারবে। সুতরাং একটা সিনেমা তো আর কোনোদিন কোনো বাইবেল নয়, মানে মানে কোনো ডিসিপ্লিনারি বাইবেল হিসেবে ধরা যায় না যে ওটাকে মেনেই চলতে হবে। সুতরাং এইখানে পাকিস্তানের ভিতরে যে ভয়টা কাজ করছে না, এই ভয়টা এখানে রিফ্লেক্টেড হচ্ছে। ওরা ইন্ডিয়াকে প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পায় এই কারণে যে ইন্ডিয়া যদি সামরিকভাবে অ্যাটাক করে ওদের লিডারদের বডি খুঁজে পাওয়া যাবে না। ইন্ডিয়া ওইটুকুনি সময় অ্যাটাক করেছে, এতটাই পাওয়ার অ্যাটাক করেছে যে মানে ওদের বডি খুঁজে পাওয়া যেত না আর কিছুদিন গেলে। সুভাষবাবু, ওই জন্য কি আমরা বারবার শুধু দেখি যদি কিছু হয় পাকিস্তানের হাতে যেন দেখা যায় ব্রহ্মাস্ত্র একটাই, পরমাণু। বারবার শুধু একই কথা বলে যে আমরা পরমাণু অ্যাটাক করবো, পরমাণু মারবো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, পরমাণু কি জয়নগরের মোয়া? আপনি টক করে ফ্রিজ খুললেন, বার করলেন আর খেয়ে নিলেন? পরমাণু বোমা এইভাবে, প্রথম কথায় আমি যতটুকুনি জানি পরমাণু বোমা এক জায়গায় এভাবে থাকে না, যেরকম আছে বোমাটাকে আপনি ট্রিগার করলেন, বোমাটা গিয়ে কোথাও একটা মেরে দিল, এরকম হয় না পরমাণু বোমা। পরমাণু বোমা বেসিক্যালি হচ্ছে একটা বোমা, যেই বোমার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় থাকে এবং সেগুলোকে কোনো একটা অংশে এনে অ্যাসেম্বল করাতে হয়, এবং অ্যাসেম্বল করানোর পরে তাকে ট্রিগার করানোর জন্য একটা প্রসেস আছে। পাকিস্তান যদি, আমি তো বলছি আপনাকে, পাকিস্তান যদি অ্যাসেম্বলিং প্রসেসটা কোনো পরমাণু বোমা স্টার্ট করে, সেটা দিল্লিতে জানতে লাগবে 15 মিনিট, আর তারপরের 15 মিনিটের মধ্যে পাকিস্তান ধূলিসাৎ হয়ে যাবে। আর ধরুন তর্কের খাতিরে আমি ধরেই নিলাম পাকিস্তান আমাদের উপর একটা পরমাণু বোমা মারবে, আমাদের একটা ছোট কোনো শহরে লক্ষাধিক লোক মরে গেল, 1 লাখ লোক মারা গেল, ধরুন আমি তর্কের খাতিরে বলছি, তার 5 থেকে 10 মিনিটের মধ্যে ইন্ডিয়া যে জিনিসগুলো ঘটাবে পাকিস্তান বলে কিচ্ছু থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে।